ম্যাডাম কি হয়েছিল ম্যাডাম? ম্যাডাম আমি প্রথমে 2013 সালে ওইখানে জয়েন করেছিলাম। ওনার কথা মতন আমি স্কুলে গিয়েছিলাম। উনি বলেছিলেন ওখানে থাকা খাওয়া ফ্রি, স্কুলে 2-2.5 হাজার টাকা বেতন, চাণক স্কুলে আমাকে চাকরি দেয়া হবে। এবং আমি বাড়ি থেকে, বাবার বাড়িতে ছিলাম, বাড়ি থেকে আমি ওই স্কুলে চলে গেছিলাম। প্রথমে আগে বেলডাঙ্গায় এসেছিলাম, বেলডাঙ্গা থেকে উনি আমাকে ওইখানে পাঠিয়ে দিয়েছিলেন চাণক স্কুলে। এবং আমাকে বলা হয়েছিল ওখানে তোমার একটা কাজ আছে, তুমি প্রাইমারিতে ঢোকো, সেখানে তুমি কাজ করবে। দিয়ে ওনার কথা মতন আমি ডিসেম্বরের শেষের দিকে আমি চলে গিয়েছিলাম এবং জানুয়ারি থেকে আমাকে জয়েন করানো হয়েছিল ওখানে। কোন সালে? 2013 সালে। 13 সালে ওখানে গিয়ে আমি ওখানে উঠেছিলাম। প্রথমে আগে একতলার একটা রুম আছে, টিচার্স রুম, সেখানে একদিন ওখানে রাখা হয়েছিল। তারপরে উনি আবার শিফট করেছিলেন, 5 তলায় একটা হল ঘর আছে, সেই হল ঘরে আমাকে রাখা হয়েছিল। সেই হল ঘরে আমি একমাত্র একা ছিলাম, সেখানে আর কেউ ছিলেন না। হ্যাঁ, এবং আমাকে হঠাৎ একদিন মহারাজ ওখানে মাঝে মাঝে যেতেন স্কুলে পরিদর্শনের জন্য। ওনার তো অনেক স্কুল আছে, সেখানে উনি পরিদর্শনের জন্য যেতেন মাঝে মাঝে। এবং আমাকে কথা বলার জন্য হঠাৎ করে একদিন রাত্রে আমাকে ফোন করছেন যে আমি তোমার রুমে আসছি। আর ওনার সব স্কুলের দোতলায় একটা রুম থাকে, সেই রুমে উনি থাকতেন যেখানে যখন যেতেন। তা আমাকে 5 তলায় হঠাৎ রাত্রি 10:30 বাজে এরকম টাইমে দেখা করতে আসছি তোমার সঙ্গে, এই বলে আমাকে ফোন করা হয়েছিল। এবার আমি ভাবছি যে বোধহয় আমার ওই সেই প্রবলেমের জন্য উনি হয়তো কোনো কথা বলবেন, সেই জন্য হয়তো আমার সঙ্গে দেখা করতে চাইছেন। দিয়ে এবার আমি তখন বিছানা গুটিয়ে আবার ঠিকঠাক করে ওনার জন্য একটা চেয়ারও পেতে দিয়েছিলাম। চেয়ার পেতে আমি বাথরুমের দিকে গিয়েছিলাম। উনি দেখছি হঠাৎ করে এসে আমার বেডে বসে গেছেন। বেডে বসে আমার তখন জিরো লাইট জ্বলছে, আমাকে তো একটু সময়ও দিলেন না যে আমি একটু রেডি হব। হ্যাঁ, এবার আমি নাইটের পোশাক পরে নিয়ে ওখানে শোয়ার ব্যবস্থা হয়ে গেছিল। হ্যাঁ, দিয়ে আমি বাথরুম থেকে ফিরে এসে দেখছি উনি আমার খাটের ওপরেই বসে গেছেন। দিয়ে এবার আমি তো তখন ওনার শরণাপন্ন হয়েছিলাম। এবার উনি হঠাৎ আমাকে বলে যে বড় লাইটটা জ্বালতে হবে না। এবার আমি জিরো লাইট জ্বলছে, যা বললাম বড় লাইটটা জ্বালি। উনি বললেন যে বড় লাইট জ্বালতে হবে না, তুমি আমার সঙ্গে সবকিছু করো আর কি, মানে বুঝতেই পারছেন। এটা তো আর ডিটেলসে বলা এরকম আমার জুন মাস অবধি চলেছিল, একদম জানুয়ারি থেকে জুন মাস অবধি। উনি ওখানে যতবারই গেছেন ততবারই আমাকে বলেছিলেন যে আমি 15 দিন অন্তর তোমার কাছে আসবো। দিয়ে আমি সেটা তখন রাজি হয়েছিলাম, কারণ আমি দেখলাম যে আমি বাড়ি থেকে বাবার কথা না শুনে কিছুটা রাগ করে অভিমান করেও আমি বাড়ি থেকে ওই আশ্রমে চলে গিয়েছিলাম। আর কিছুটা নিজে ইনকাম করতে পারবো সেই আশাতেই আমি গিয়েছিলাম। হ্যাঁ, আর উনার শরণাপন্ন হয়েছিলাম। আমার জীবনের সবটাই উনার হাতে নির্ভর করছিল তখন, মানে উনার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। মানে বলতেই পারি জানুয়ারি থেকে জুন পর্যন্ত, মানে 6 মাসে 12 বার মিনিমাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এবার ওইভাবে উনি যখনই এসছেন ওনার ইচ্ছা মতন, কোনোদিন সকালে এসছেন আমার রুমে, কোনোদিন উনার দোতলার রুমে আমাকে ডেকেছিলেন, এইভাবে হয়েছে। আবার একবার বেলডাঙ্গাতে সমীর নামে একটা ছেলের বিয়ে দিলেন। হ্যাঁ, এবার আমাকে বললেন যে তুমি এখানে বেলডাঙ্গাতে 4 দিন থেকে যাও, বিয়েতে এসে আনন্দ করো। বেলডাঙ্গার আশ্রমে উনি যে রুমে থাকেন সেখানে আমাকে ডেকে পাঠালেন, তার পাশের রুমে একটা। সেদিন ওখানেও একদিন হয়েছিল আমাদের সম্পর্ক। হ্যাঁ, আপনার কি কোনো রকম মানে নার্সিং হোমে গেছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ
গর্ভপাত হয়েছিল? আমি বলি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, ওইটার জন্যই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং ওটাই আমার সব থেকে জীবনে দুঃখজনক বিষয়। ওইখান থেকে আমি বড় আঘাত পেয়েছি জীবনে। কারণ মানে জুন মাসে ওখানে দেখা গেল যে আমি প্রেগনেন্ট, দিয়ে হঠাৎ ওইখানেরই একটা হসপিটাল আছে, ওই আশ্রমেরই হসপিটাল, সেখানে আমি প্রথমে টেস্ট করে জানতে পারলাম যে ওখানে আমার পজিটিভ ধরা পড়লো। তখন ওনাকে জানালাম যে আমার এই ব্যাপার ঘটেছে, তাহলে আমি কি করব। উনি তখন ঘাবড়ে গেলেন, বলতেন যে তোমার হাতে পায়ে পড়ি, হ্যাঁ আমাকে তুমি প্রাণ ভিক্ষা দাও, নালে আমাকে হয় জেল হবে নয় সুসাইড করতে হবে। আর আমি ওনাকে একটা পরামর্শ দিয়েছিলাম যে দেখুন এসব কিছুই করতে হবে না, হ্যাঁ আপনি এক কাজ করুন, আমাকে অন্য একটা স্কুলে পাঠিয়ে দেন, সেখানে বলবেন যে সন্তান সম্ভবা অবস্থায় এই মেয়ের ডিভোর্স হয়েছে, এরকম একটা কেস চলছে। তাহলে তো উনি যেটা বলতেন সেটাই সেখানকার লোকজন বিশ্বাস করতো। তা আমি ওনাকে সেই পরামর্শ দিয়েছিলাম, কিন্তু উনি মানে কোনো মতেই এই কথা শুনতে চাইলেন না। কাজটাও তাই না, দিয়ে আমি বলছি তারপর পরপর যা হয়েছিল সব বলছি। কারণ আমার জীবনে খুবই দুঃখজনক ঘটনা এটা, মানে আমি না বলে আর পাচ্ছি না। মানে এই জীবনে আমি না বলে এই জিনিসটা আমি শান্তি পাবো না, মরেও শান্তি পাবো না। কারণ একটা মেয়ের জীবনে এমন দুঃখজনক ঘটনা, বা কারোর জীবনে এরকম না হোক আর কি, আমার সঙ্গে যা হয়েছিল। সত্যি কথা বলতে কি, আমি যখন ওনাকে প্রথম বললাম, হ্যাঁ উনি যখন আমাকে এরকম প্রাণ ভিক্ষা চাইলেন, আমি বললাম যে আপনাকে এগুলো আর চাইতে হবে না। উনার কান্নাকাটি শুনে আমি গলে গেছিলাম, আমি ওনাকে বাঁচালাম, বুঝলেন তো। বাঁচানোর জন্য আমি তখন উপায় না পেয়ে ওখানকার স্কুলের যে বড়দি, এবার আমাকে তো ওখান থেকে বেরোতে গেলে একজনকে বলে যেতে হবে, বা আমারও তো সঙ্গে একজন লোক চাই, নাহলে আমাকে উনি বললেন একা একা বাসে করে এসে তুমি অ্যাবর্শন করো। এবার নিচের একটা রান্নাঘরের মেয়েকে নিয়ে আসতে বলেছিল, কিন্তু ওখানকার স্কুলের যে বড়দি, ওর নাম হচ্ছে সুভদ্রা মণ্ডল। হ্যাঁ, তা সুভদ্রা মণ্ডল বলল যে দিদি তুমি থামো, বিদিশাদি তুমি থামো, আমি তোমার সঙ্গে যাব। তুমি মহারাজকে বলো যে আশ্রমেরই এই অ্যাম্বুলেন্সটা নিয়ে আমরা যাব। এবার অপর্ণা আর সেই সুভদ্রা দুজনে মিলে তখন আমার সঙ্গে গেল।